স্বাগতম। আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। যদি আপনি 18 বছরের নিচে হয়ে থাকেন, দয়া করে এই ভিডিওটি এড়িয়ে যান। গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী কাল্পনিক। এর সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। শুরু হচ্ছে আঁধারের ডাকের আজকের বিশেষ নিবেদন, লেখক দেবোত্তমদের কলমে 3 তলার শেষ ঘরটা। দীপাবলির রেশ পুরোপুরি কাটতে না কাটতেই রাজস্থানের কোটার মিশনারি গার্লস হোস্টেলে নিজের জিনিসপত্র নিয়ে ফিরে এসেছে অঞ্জলি। অঞ্জলি এখন একাই ফিরে এসেছে হোস্টেলে। আর 1 মাস পর তার কলেজে ফাইনাল পরীক্ষা আছে। সেটার চাপে বেশি দিন ছুটি না কাটিয়ে হোস্টেলে ফিরে এসেছে। ভাইফোঁটার দিন সকালে ট্রেনে উঠে 2 দিনের পর আজ দুপুর নাগাদ রাজস্থানে পৌঁছেছে অঞ্জলি। তারপর সেখান থেকে একটা টোটো ধরে কোটায় আসতে আসতেই সন্ধ্যা হয়ে এলো। হোস্টেলের সামনে টোটো থেকে নেমে দাঁড়িয়ে বেশ একটা বিরক্তির গলায় সে বলল, কি ব্যাপার? আমি তো আজ সকালে নীরা ম্যামকে জানিয়েছিলাম যে আমি আজ হোস্টেলে পৌঁছে যাব। তাহলে হোস্টেলের বাইরের আলোটা জ্বালানো নেই কেন? আর গার্ডেন মতিলাল কাকুই বা কোথায়? দেখতে পাচ্ছি না তো এখানে কোথাও। হঠাৎ তার পেছন থেকে টোটো ড্রাইভার ভাড়া চাইতেই সেটা মিটিয়ে দিতেই টোটোটা সেখান থেকে ঘুরে আবার সামনের রাস্তাটার দিকে চলে গেল। হোস্টেলের মূল গেটটার সামনে দাঁড়িয়ে অঞ্জলি আবার একবার বিরক্তির গলায় বলল, এমনভাবে রাতে সব আলো নিভিয়ে রাখে নাকি কেউ? আমরা সবাই ছুটিতে, তাই কি এমন অন্ধকার করে রেখে হোস্টেলের ইলেকট্রিক ফিস কমাচ্ছে? সত্যি হাসিও পায়। অন্যদিকে এখানে ভর্তি হবার সময় একেবারে লাইট ফ্যান কোনো কিছুর জন্যে টাকা কাটতেও তো বাদ রাখে না। নীরা ম্যাডামেরও তো আসার কথা ছিল, তিনি কি আসবেন না? তাছাড়া গার্ডেন মতিলাল কাকুকেও তো দেখতে পাচ্ছি না। সারা রাত ঠান্ডায় এখানে এভাবে দাঁড়িয়ে থাকবো নাকি আমি? হঠাৎ অঞ্জলির পা ঘেঁষে কিছু একটা নড়ে উঠতেই অঞ্জলি সেদিকে তাকিয়ে টর্চটার আলো সেদিকে ফেলতেই দেখল একটা কালো কুচকুচে বেড়াল। বেড়ালটি হোস্টেলের গেটটার উপরে উঠে তার জলজলে সবুজ দুটো চোখে অঞ্জলির দিকেই তাকিয়ে আছে। অঞ্জলি প্রথমে বিড়ালটাকে সাপ ভেবে ভয় পেয়ে গিয়েছিল। পরে টর্চের আলোয় বিড়ালটাকে দেখে কিছুটা হলেও স্বস্তি পেল। হঠাৎ পেছন থেকে দারোয়ান মতিলালের গলার আওয়াজ শুনতে পেয়ে সে খানিকটা সরে যেতেই মতিলাল হোস্টেলের গেটটা খুলে দিয়ে বলল, अरे अंजलि बिटिया तुम आ गई? हाँ काका, मेरे एग्जाम है ना, इसलिए जल्दी आ गई। लेकिन ये क्या, हॉस्टल का सामने वाला लाइट क्यों ऑफ है? अरे ये बाहर का बिजला को क्या हुआ पता नहीं, अभी तक तो ठीक ही था, अचानक पता नहीं क्या हुआ। मैं सुबह उठ के देखूंगा। पर नीरा मैडम तो आज नहीं आएंगी। तुम्हें कुछ जरूरत हो तो मुझे फोन कर लेना, मैं तुम्हारा रात का खाना देकर जा रहा हूँ। नहीं काका, मेरा पास खाना है, मैं आते बैग लेकर आई हूँ। अच्छा ठीक है, तो फिर मैं चलता हूँ। कोई भी जरूरत हो तो मुझे कॉल कर लेना, मेरे नंबर तो है ना तुम्हारे पास? কথাটা বলে থেমে গিয়ে মতিলাল অন্ধকারের মধ্যে চাবির গোছা থেকে একটা চাবি বের করে সেটা অঞ্জলির হাতে ধরিয়ে বলল, मगर ये तुम्हारा रूम का चाबी नहीं है। तुम्हारा जो घर है उसमें कुछ काम चल रहा है, 2 दिन में ही काम खत्म हो जाएगा। बाकी सब रूम तो अभी बंद है, चाबी भी लड़कियों के पास है। अभी एक ही रूम खाली है, ये चाबी है 3rd फ्लोर के लास्ट रूम का। उधर तक काम होने में अभी टाइम है, क्योंकि फ्लोर की एकदम लास्ट रूम है वो। तुमको शायद थोड़ी परेशानी होगी, बहुत दिनों से वो घर बंद भी पड़ा है। उस कमरे में भी बाकी कमरों की तरह रूम के एक कोने में बाथरूम है, थोड़ा साफ कर लेना। खाना खा के जल्दी सो जाओ। ठीक है बेटी, तो फिर मैं चलता हूँ।
रात में कुछ भी तुमको जरूरत हो तो मुझे बोलना। मैं सिर्फ मेन गेट पर ताला लगा रहा हूं। অঞ্জলি খোলা গেটটার ভেতরে ঢুকতেই বাইরে থেকে গেটটা তালা দিয়ে আটকে মতিলাল তাকে বলল, मैं चलता हूं। অঞ্জলিও তার দিকে তাকিয়ে একবার ঘাড় নাড়ল। দারোয়ান মতিলাল চলে যেতেই অঞ্জলি ফ্ল্যাশ লাইটটা সামনের হোস্টেলের বিল্ডিংয়ের দিকে ধরে সেদিকেই এগিয়ে গেল। কুয়াশার এক ফালি সাদাটে আস্তরণ যেন হঠাৎ করে কোথা থেকে এসে ঢেকে দিল হোস্টেলের সামনের অংশটুকু। কোনো শব্দ নেই কোথাও। এক পা দু পা করে এগিয়ে হোস্টেলে ঢুকতেই অঞ্জলির মনে হলো যেন তার সাথে আরও কেউ হাঁটছে। সে পেছন ঘুরে অন্ধকারের দিকে আলো ফেলে বলল, কেউই তো নেই। তাহলে আমার যে মনে হলো আমার সাথে কেউ হাঁটছে, হয়তো আমারই ভুল। বোধহয় একলা হাঁটার জন্য নিজের হাঁটার শব্দেই নিজে ভয় পাচ্ছি। তাছাড়া এত রাতে এই হোস্টেলে আর কেউই ভাসবে। কিন্তু এটা কি ঠিক হলো? সুপারিনটেন্ডেন্ট নীরা ম্যাডাম আমাকে তো আগে জানাতে পারতো যে রুমের কাজ চলছে, আর রুমও কিনা শেষমেশ 3 তলায় শেষ ঘরে। এখন সেখানে আমাকে একা একা থাকতে হবে। এখানে সবার আগে তাড়াতাড়ি আসাটাই ভুল হয়ে গেছে। কিন্তু না এসে তো আর কোনো উপায়ও ছিল না। সামনেই যে পরীক্ষা আছে, এখন কি আর করা যাবে? এখানেই কোনো রকমে থাকতে হবে। আর আলোগুলোও সব নেভানো। কেন যে দূর! আমি হোস্টেলের সব আলো জ্বালিয়ে ঘরে যাব আজ। বিল বাড়লে বাড়বে। পুরো 3 তলা হোস্টেলটাই অন্ধকার, আর আমি একে ওই 3 তলার শেষ ঘরে ঘুমাবো। গোটা হোস্টেল অন্ধকার দেখে ওরে বাবা, আমি পারবো না সেটা। সেই মতো অঞ্জলি প্রথম তলার সব বাইরের আলোগুলো সুইচ টিপে টিপে এক এক করে জ্বালাতে জ্বালাতে দোতলায় ওঠে। সিঁড়ি দিয়ে দ্বিতীয় তলায় উঠতেই একটা দমকা বাতাস যেন তার গায়ে লেগে চলে গেল। কুয়াশা আর ঠান্ডার কাঁপুনি দুটোই যেন একসাথে এসে লাগলো। দোতলার আলোগুলো সব জ্বালিয়ে 3 তলার দরজার কাছে পৌঁছতেই সে আবারও সুইচ বোর্ডে হাত দিয়ে আলো জ্বালিয়ে পেছনে তাকিয়ে দেখল যে তার জ্বালিয়ে আসা দোতলা 1 তলার সব আলোগুলোই নিভে গেছে। সেটা দেখে সে ভীত স্বরে বলল, আরে এটা কি করে হলো? আমি তো সবগুলো আলো জ্বালিয়ে এসেছিলাম, তাহলে সেগুলো সব নিভে গেল কেন? নাকি লোডশেডিং হয়েছে? ও, তাহলে লোডশেডিং হয়েছে। কি জানি আবার কখন আলো ফিরবে। বড্ড ঠান্ডা লাগছে। বেশিক্ষণ আর এভাবে বাইরে থাকাটা ঠিক হবে না। যাই, ঘরটা খুলে ভেতরে ঢুকে। সে টর্চের আলো জেলে 3 তলার শেষ ঘরটার সামনে দাঁড়িয়ে চাবিটা খুলতেই যাচ্ছিল। ঠিক এমন সময় হঠাৎ দরজার ওপর থেকে কিছু একটা যেন তার হাতের ওপরে এসে উল্টে পড়ল। প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও পরে নিজেকে সামলে নিয়ে টর্চের আলোতেই অঞ্জলি সেটা ঘুরিয়ে দেখল যে সেটা একটা কাগজের বোর্ড। তাতে আরবি ভাষায় কিছু একটা লেখা আছে। সে যেহেতু আরবি ভাষা জানত, তাই তার সেটা বুঝতে অসুবিধা হলো না যে তাতে কি লেখা আছে। কাগজের বোর্ডটায় আরবি ভাষায় যা লেখা রয়েছে তার অর্থ স্বাগতম। অঞ্জলি বোর্ডটাকে বারান্দার একপাশে রেখে দিয়ে মনে মনে বলল, বোধহয় আরবে নিয়ে পড়াশোনা করে এমন কোনো মেয়ে আগে এই ঘরে থাকতো। তালাটা খুলে ঘরে ঢুকতেই বদ্ধ ঘরের ধুলোর আস্তরণে অঞ্জলির দম বন্ধ হয়ে এলো। দরজায় মাকড়সার জালে ঘেরা ছিল। বহুদিন বন্ধ থাকায় বার কয়েক ধাক্কা মারতে দরজাটা ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে খুলল। ঘরে ঢুকে অঞ্জলি অভ্যেসবশত দেওয়ালে সুইচ বোর্ডটা টিপতেই একটা জং ধরা শব্দের সাথে ঘরের ফ্যানটা চলতে শুরু করলো। সুইচ টিপে ফ্যানটা বন্ধ করে পাশের সুইচটা টিপতেই ঘরের আলোটা বেশ কিছুক্ষণ দপদপ করে অবশেষে জ্বলে উঠল। মনে মনে সে ভাবে যে তাহলে হয়তো ইলেকট্রিসিটি চলে এসেছে। সারা ঘরের বেশিরভাগটাই মাকড়সার জালে আর ধুলোবালি দিয়ে ভর্তি। ঘাড়ের ব্যাগটাকে সামনের ময়লা বিছানাটার একপাশ ঝেড়ে রাখতেই তার ফোনটা বেজে উঠল।
অঞ্জলি ফোনটা ধরে দেখল যে তার মায়ের ফোন। কথা বলতে বলতে অঞ্জলি দেখে বাইরে সবগুলো লাইট এখনো অফ হয়েই আছে, কিন্তু তার ঘরের লাইটটা জ্বলছে। সে বিস্ময়ের দৃষ্টিতে সেদিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, এখনো আলোগুলো নেভানো, কিন্তু আমার ঘরের আলো তো জ্বলছে। সব আলোগুলো আবার একসঙ্গে খারাপ হয় নাকি? সে হলে হবে। আপাতত আমার খুব খিদে পাচ্ছে, কিছু খেয়ে নিই। ঘরের এক কোণে থাকা একটা ঝাড়ু নিয়ে সে ঘরের মেঝেটা খানিকটা পরিষ্কার করে আর বিছানাটাও ঝেড়ে সেখানে ব্যাগটা খুলে রেখে রাতের খাবার খেয়ে ময়লা বিছানার চাদর বদলে খানিকটা পরিষ্কার করে সেখানেই নিজের ঘুমোবার ব্যবস্থা করল। সে বিছানার মধ্যে কম্বল জড়িয়ে শুতেই কিছুক্ষণের মধ্যে সে ঘুমিয়ে পড়ল। নিঝুম অন্ধকারের মধ্যে হঠাৎ তার ঘরের ফ্যানটা আপনা আপনি আবার চলতে শুরু করতেই গায়ে শীত শীত ভাবটা অনুভব করে ঘুম ভেঙে উঠে বসল অঞ্জলি। বিছানা থেকে এক প্রকার কাঁপতে কাঁপতে নেমে এসে ফ্যানটা বন্ধ করে দিয়ে বলল, আরে আজকে এমন সব কাণ্ড যে কেন হচ্ছে আমার সাথে, আমি তো কিছুই বুঝছি না। কখনো সব আলো নিভে যাচ্ছে, আবার কখনো ফ্যান চলছে, কিছুই বুঝতে পারছি না এসবের। সে আবার একটা হাই তুলে ঘুমোতেই যাচ্ছিল, হঠাৎ বাইরের কোথাও একটা দরজার জোরে জোরে ধাক্কাবার আওয়াজ শুনতে পেয়ে সে কেমন আতঙ্কিত চোখে মুখে বলল, এত রাতে এভাবে দরজা ধাক্কা দিচ্ছে কে? হোস্টেলে তো আমি একা, তাহলে কি আমি ছাড়াও এখানে আরো কেউ আছে? কিন্তু কি মতলবে? চোর ডাকাত নয় তো? আমি আগেই বুঝছিলাম। তাহলে কি আগে থেকেই হোস্টেলে লুকিয়ে সে নজর রাখছিল? এখন শব্দ করে দেখতে চাইছে যে আমি ঠিক কোথায় এসে ঢুকেছি। আর লোডশেডিংটাও হয়তো চোরদের কারসাজি। আমাকে এক্ষুনি গার্ড মতিলাল কাকুকে ফোন করতে হবে। অঞ্জলি কয়েকবার হোস্টেল গার্ড মতিলালকে ফোন করল, কিন্তু মতিলাল ফোনটা ধরল না। ফোনটা এক টানা কয়েকবার রিং হয়েই কেটে গেল। অঞ্জলি কি করবে ঠিক বুঝতে পারছে না। বাইরে থেকে আসা প্রচন্ড জোরে দরজা ধাক্কাবার আওয়াজটা এবার অঞ্জলির ঘরের সামনের দিকে এসে থেমে গেল। অঞ্জলি কিছুই বুঝল না, শুধু নিশ্চুপ হয়ে থাকলো কিছুক্ষণ। তারপরে সজোরে তার ঘরের দরজায় সেই আগের মতো জোরে জোরে ধাক্কানোর আওয়াজ শুরু হতেই সে তোতলাতে তোতলাতে বলল, কে? কোনো উত্তর এলো না বাইরে থেকে। কিন্তু তার পর মুহূর্তে যা ঘটল তার জন্য অঞ্জলি একেবারেই প্রস্তুত ছিল না। তার ঘরের দরজার আটকানো ছিটকিনিটা আপনা আপনি খুলে গিয়ে দরজাটা হাঁ করে খুলে গেল। দরজার ওপর থেকে উল্টো করে ঝুলে রয়েছে একটা কালচে নারী অবয়ব। সেটা এক লাফে এসে দাঁড়ালো তার ঠিক সামনে। অঞ্জলি খানিকক্ষণ তাকিয়ে থাকলো সেই কালচে নারী অবয়বটার দিকে। সেই অবয়বটা পুরোটাই কালচে রঙের, আর তার মুখের অনেকটা অংশ ঢাকা, শুধু চোখ দুটো বোঝা যাচ্ছে, কিন্তু সেটা কেমন লালচে। সেই নারী অবয়বটা অঞ্জলির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, অঞ্জলি কিন্তু বুঝতে অসুবিধা হলো না সেই কথাটা। সে আরবি ভাষা জানে। এট তাবিনী মানে আমার সঙ্গে চলো। অঞ্জলি তার কাঁপা কাঁপা ঠোঁটে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু সেই সময় সেই অবয়বের একভাবে বলা সেই কথায় ধীরে ধীরে কেমন একটা ঘোরে পড়ে গেল অঞ্জলি। সেই কালচে ছায়ামূর্তিটা তার দিক থেকে চোখ সরিয়ে এবার ধীরে ধীরে বাইরের অন্ধকার দিকটায় উল্টো হয়ে হাঁটতে লাগল। অঞ্জলিও কেমন সম্মোহিত হয়ে ঠিক সেভাবেই তার পা দুটো ওপরে তুলে মাথাটা নিচের দিকে রেখে দু হাতে ভর করে তার মতোই হাঁটতে লাগল। সেই ছায়ামূর্তিটা সেই ঘর থেকে বের হতেই দেওয়াল বেয়ে বেয়ে বাইরের বারান্দার সিলিংয়ে উঠে তার সামনে থাকা নেভা সব বাল্বগুলোকে একটা হিংস্র চিৎকার করে ছিঁড়ে মেঝেতে ফেলতে লাগলো। সেই মেঝের ভাঙা কাঁচের ওপর দিয়ে অঞ্জলিও উল্টে যেতে লাগলো। তার হাতের মধ্যে কাঁচ ফুটে রক্ত বের হতে লাগলো, তবুও সে চিৎকার করল না, যেন সে সেই কালচে ছায়ার বশীভূত হয়ে এগিয়ে যেতে লাগলো।
তার পিছু পিছু ওপর থেকে ভাঙা আরো কিছু বাল্বের টুকরো নিচে অনবরত পড়তে থাকায় অঞ্জলির পা সহ পুরো মুখ ক্ষত বিক্ষত হয়ে রক্তস্নাত হয়ে উঠল। কিন্তু তবুও সে কোনো চিৎকার করল না, যেন তার কোনো হুঁশই নেই। অবয়বটা এবার ধীরে ধীরে এগিয়ে গেল 3 তলার ছাদে। সিঁড়ির ওপর দিয়ে কাঁচে ক্ষতবিক্ষত হওয়া দেহের অংশগুলো থেকে রক্তের ছাপ ফেলতে ফেলতে পিছু পিছু এগিয়ে গেল অঞ্জলি। হঠাৎ আকাশের মধ্যে আর সাথে সাথেই থেকে যেন আচমকা ঝোড়ো হাওয়াও বইতে শুরু করলো। এমন সময় হোস্টেলের গেটের তালা খুলে গার্ড মতিলাল একটা টর্চ নিয়ে হোস্টেলের ভিতরে ঢুকে আলোগুলো সব জ্বালাতে গিয়ে দেখল আলোগুলো সবগুলোরই সুইচ অন করা। এটা দেখে সে বলল, अरे ये हॉस्टल का बिजली का क्या हुआ आज? हे भगवान, अंजलि बेटी तो ठीक है ना? मैं अभी तक अंजलि बिटिया कौन देखते आता हूँ। शायद मेरा शकल गलत हो। মতিলাল তাড়াতাড়ি 3 তলার শেষ ঘরের দিকে ছুটে যেতেই প্রচন্ড জোরে একবার ব্যথায় চিৎকার করে উঠল। তার পায়ের মধ্যে একটা কাঁচের টুকরো ঢুকেছে। সে সেটা টেনে বের করে একবার ওপরের দিকে তাকাতেই দেখল ওপরের সব বাল্বগুলো ভাঙা, আর সামনে ভাঙা অবস্থায় সেগুলোকে পড়ে থাকতে দেখে আর অদ্ভুতভাবে গোটা মেঝের ওপরে টাটকা রক্তের দাগ দেখে মতিলাল বিস্মিত কণ্ঠে বলল, इधर जरूर कुछ हुआ है। मुझे जल्दी देखना पड़ेगा अंजलि बिटिया ठीक है कि नहीं। মতিলাল টর্চটাকে জেলে ভাঙা কাঁচগুলোতে পা না ফেলে টাল সামলে অঞ্জলির ঘরের সামনে যেতেই সে দেখল তার ঘরের দরজাটা হাঁ করে খোলা। অঞ্জলির নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলো মতিলাল। আর ঠিক এমন সময় অন্ধকারে টর্চ ঘোরাতে গিয়ে সে দেখল ওপরের ছাদ থেকে কিছু একটা মাটিতে পড়ার আওয়াজ হলো। হঠাৎ বাজ পড়ার সাথে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় টর্চ ঘুরিয়ে তড়িঘড়ি একবার সিঁড়ি দিয়ে নিচে নামতেই দেখল বৃষ্টির মধ্যে হোস্টেলের সামনের জমিতে অঞ্জলি উল্টে পড়ে আছে। তার মাথা ফেটে অনর্গল রক্তের ধারা বের হয়েই চলেছে। একটা চিৎকার করে হাতের টর্চটা নিয়ে ধীরে ধীরে সে দৌড়ে অঞ্জলির সামনে গিয়ে তার একটা হাত ধরে নাড়ি চলছে কিনা সেটা বোঝার চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। অঞ্জলির নাড়ি চলছে না। মতিলাল কাঁদতে কাঁদতে অঞ্জলির শরীরটাকে সোজা করে ঘুরিয়ে বারবার বলতে লাগলো, उठ जाओ बिटिया, है अंजलि बिटिया, उठ जाओ। ये तुम्हें क्या हो गया? हे भगवान, ये तूने क्या किया? মতিলাল একবার হোস্টেলের 3 তলার ওপরের ছাদের দিকে তাকাতেই দেখল ছাদের একটা অন্ধকার দিক থেকে কেউ দাঁড়িয়ে মৃত অঞ্জলির দিকে তাকিয়ে হাসছে। कौन है उधर? কিন্তু পরক্ষণেই সে যা দেখল তাতে সে নিজেই ভয়ে ছিটকে পড়ে গেল। মতিলাল এতক্ষণে স্পষ্ট করে দেখতে পেল একটা কালচে মেয়ের ছায়া মূর্তি। তার পুরো শরীরটাই কালো, শুধু বোঝা যাচ্ছে তার লালচে দুটো চোখের মণি। তার মুখের বাকি অংশ যেমন কোনো মেয়ে বোরখা পরলে ঢাকা থাকে ঠিক সেইভাবেই ঢাকা। সেই কালচে মেয়ের অবয়বটা ধীরে ধীরে কেমন উল্টো হয়ে হাঁটতে হাঁটতে হোস্টেলের 3 তলার বিল্ডিংয়ের ছাদ থেকে নেমে গিয়ে 3 তলার গ্রিলের ভেতরের দিকে চলে গেল। কিন্তু ঠিক এমন সময় ওপরের দিক থেকে মতিলাল ক্রমাগত তার টর্চের আলোটা অবয়বটার দিকে ঘোরাতেই সেই কালচে মেয়ের অবয়বটা বেশ হিংস্রভাবে মতিলালের দিকে তাকিয়ে 3 তলার বিল্ডিংয়ের গ্রিলের বাইরে থাকা একটা কোণা থেকে একটা বড় ইঁট ছুঁড়ে দিল মতিলালের মাথার দিকে। সেটা সজোরে মতিলালের মাথায় এসে আঘাত করতেই মতিলাল সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। সেই দৃশ্য দেখে সেই অবয়বটা যেন উল্লাসের হাসি হাসতে হাসতে 3 তলার শেষ ঘরের সামনের গ্রিলটার ভেতরে ঢুকে গিয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ উল্লাসের হাসি হেসে সেই ঘরটার মধ্যে আবার ঢুকে গেল। আর এরপরেই সেই অবয়বটা ধীরে ধীরে একটা কালচে ধোঁয়ার মতো হোস্টেলের বাইরে বেরিয়ে নেমে এসে পুনরায় সেই কালচে ছায়ার মতো আদল নিয়ে
বৃষ্টির মধ্যে অঞ্জলির মৃতদেহটার পা দুটোকে ছেঁচড়াতে ছেঁচড়াতে আবার হোস্টেলের দিকের সেই শেষের ঘরটার মধ্যে টেনে নিয়ে গিয়ে তাকে সেই ঘরের মধ্যে ছুঁড়ে দিয়ে বাইরে সেই আরবি ভাষায় স্বাগতম বোর্ডটাকে আবার আগের জায়গায় রেখে দিয়ে ঠোঁটে একটা বাঁকা হাসি হেসে সেই ঘরের ভেতরে ঢুকতেই ঘরটায় জ্বলতে থাকা আলোটা দপদপ করতে করতে নিভে গিয়ে ভেতর থেকে ঘরের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। হোস্টেলের ম্যাডাম নীরা পান্ডে হোস্টেলের সামনে এসে পৌঁছতেই তিনি এসে দেখেন সেখানে বেশ কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। নীরা ম্যাডাম ভিড় ঠেলে সামনে গিয়ে দেখলেন সেখানে মতিলাল অজ্ঞান হয়ে পড়ে আছে। তার একটা পায়ের মধ্যে অদ্ভুত একটা ক্ষতের দাগ। নীরা ম্যাডাম তার চোখে মুখে কয়েকবার জলের ছিটে দেওয়ার পরও যখন সে উঠল না, তখন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে কোটার সদর হাসপাতালে পাঠিয়ে দিলেন। পরে মতিলালের জ্ঞান ফিরল বটে, কিন্তু সে কেমন পাগলাটে হাবভাব শুরু করল। নীরা ম্যাডাম তাকে কয়েকবার জিজ্ঞেস করলেন যে সে অঞ্জলিকে গতকাল হোস্টেলে আসতে দেখেছে কিনা, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে কেবল পাগলের মতো হাসতে থাকে। সেদিন বিকেলের মধ্যেই মতিলালকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু নীরা ম্যাডাম গোটা হোস্টেল কিংবা আশেপাশের কয়েকজনকে জিজ্ঞেস করেও অঞ্জলির কোনো খোঁজ পান না। তবে অদ্ভুতভাবে হোস্টেলের সারা তৃতীয় তলার মেঝেতে টাটকা রক্তের শুকনো দাগ লেগে আছে, সাথে সেখানকার সমস্ত আলোগুলো ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ ডাকেন নীরা ম্যাডাম। পরে ফরেন্সিক রিপোর্টে সেই মেঝেতে লেগে থাকা রক্ত পরীক্ষা করলে দেখা যায় সেটা অঞ্জলির। নীরা ম্যাডাম অঞ্জলির বাড়িতে ফোন করে অঞ্জলির কথা জিজ্ঞেস করলে অঞ্জলির মা তাকে যা বলল তা শুনে খানিকটা যেন অবাক হলেন। অঞ্জলির মা তাকে জানান অঞ্জলি গতকাল রাতে হোস্টেলে এসেছিল। সে হোস্টেলের 3 তলার শেষ ঘরে ছিল। গতকাল রাতে অঞ্জলির সাথে তার কথাও হয়েছে। সমস্ত বিষয় জানতেই পুলিশ এসে খোঁজাখুঁজি শুরু করে। হোস্টেলের মধ্যে বন্ধ দরজাগুলো এক্সট্রা চাবি দিয়ে খুলে দেখা হচ্ছিল। 3 তলা থেকে শেষের একটা ঘরের তালা খোলা অবস্থায় দেখে সেখানে পুলিশ গিয়ে দেখে সেই ঘরের দরজাটা ভেতর থেকে আটকানো। দরজাটায় বেশ কয়েকবার বাইরে থেকে সজোরে ধাক্কা মারতেই দরজাটা ভেঙে গেল। এরপর তারা যা দেখল তা দেখার জন্য তারা প্রস্তুত ছিল না। ঘরটার ভেতরের সিলিং ফ্যানের সাথে ঝুলছে অঞ্জলি। তার মুখ থেকে পা সবেতেই আঘাতের দাগ, আর কোথাও কোথাও তার শরীরে কাঁচের টুকরো ঢুকে রয়েছে। নীরা ম্যাডামও ওপরে এসে উপস্থিত হয়েছেন। তিনি চমকে উঠে ছিটকে সরে গেলেন ঘরের বাইরে। কিন্তু পুলিশ অফিসাররা অঞ্জলিকে মৃত অবস্থায় পাওয়ার পরেও কিছুতেই বুঝতে পারছিল না যে তাকে খুন করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে। পুলিশের সন্দেহ মতিলালের দিকে গেলেও তা টিকল না, কারণ মতিলালের মেডিকেল টেস্ট করে জানা গেছে যে সত্যিই তার মাথায় বিকারগ্রস্ততা ধরা পড়েছে। তার সাথে তার মাথায় গভীর আঘাত লাগায় সে প্রায় জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু অঞ্জলির মৃতদেহ ময়না তদন্তের পরে জানা যায় তারও মাথার পেছনে চোট আছে। পরে সেই হোস্টেলের ছাদ থেকে একটা ছেঁড়া জুতো পাওয়া যায় অঞ্জলির। কিন্তু ঠিক কিভাবে তার মৃত্যু হলো আর কিভাবেই বা 3 তলার সব কাঁচগুলো একসাথে ভাঙল এবং মতিলালের সাথে কোনো যোগ আছে কিনা পুলিশ তা বুঝতে পারল না। অঞ্জলির ঘটনা সকলের কানে ছড়িয়ে পড়তেই সেখানে জনতা ক্ষিপ্ত হয়ে জড়ো হওয়ায় সকলে হোস্টেলে কেন সিসিটিভি নেই তার জন্য ক্ষোভ দেখাতে থাকেন। পরদিনই অঞ্জলির মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয় তার বাড়িতে। অঞ্জলির বাবা মা কোটাতে আসছিল, কিন্তু তাদের অর্ধেক রাস্তাতেই আবার বাড়ি ফিরে যাওয়ার জন্য বলা হলো। অঞ্জলির শেষ কাজ সম্পন্ন হলেও তার মৃত্যুর তদন্ত সম্পূর্ণ হয় না। আদালতের তরফ থেকে কোটা মিশনারি গার্লস হোস্টেলে সিসিটিভি বসানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ছাত্রীদের সুরক্ষার জন্য আরও কড়া নিরাপত্তার ব্যবস্থার কথা বলা হয়েছে। প্রায় 5 মাস পর, এই 5 মাসের মধ্যে কোটার এই মিশনারি গার্লস হোস্টেলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। সিসিটিভি বসেছে, সাথে আগের হোস্টেল ম্যাডাম
নীরা অবসর নিয়েছেন। তার বদলে নতুন হোস্টেল ম্যাডাম হিসেবে মিতালি দিউকে নিয়োগ করা হয়েছে। আর অন্যদিকে মতিলালের বিকারগ্রস্ততায় তার পরিবর্তে হোস্টেলের নতুন গার্ড তপু রাঠোর নামের একটি ছেলেকে নিয়োগ করাও হয়েছে। বাসের সিটে বসে আছে বর্ষা, তার পাশেই বসে আছে বর্ষার বাবা রঞ্জনবাবু। এখান থেকে আরও দুটো বাস ধরে মিত্রপুর জাংশনে পৌঁছে সেখান থেকে রাতের দূরপাল্লার ট্রেন ধরে দুদিন পর তারা রাজস্থান পৌঁছবে। দুচোখে অনেক স্বপ্ন নিয়ে রাজস্থানের কোটায় ইতিহাসের একটা উচ্চ পদস্থ চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা করতে যাচ্ছে সে 6 মাসের জন্য। এই কয়েক মাস সেখানকার কোটা মিশনারি গার্লস হোস্টেলেই সে থাকবে। পাশে কোটার মিশনারি কলেজটাও আছে, সেখানেই বর্ষাকে পৌঁছে দিতেই যাচ্ছেন রঞ্জনবাবু। সেখানে তাকে পৌঁছে দিয়ে তিনি ফিরে আসবেন। বর্ষার ইতিহাস বিষয়ের প্রতি ছোট থেকেই ভীষণ নেশা। তবে শুধু নেশা বলাটা এক্ষেত্রে ঠিক হবে না, ভালোবাসাও আছে। তার ভালোবাসার ইতিহাস সাবজেক্ট তাকে ছোটবেলা থেকে কখনোই নিরাশ করেনি। পুরাণ, মহাভারত, রামায়ণ কিংবা লৌকিক ঐতিহাসিক গল্প কিংবা তার পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত বিষয়াবলী পরীক্ষায় বারবার এনে দিয়েছে আশানুরূপ ফল। তাই ইতিহাস নিয়ে ভবিষ্যতে পড়াশোনার ইচ্ছেটা আরও বেশি। বাইরে থেকে পড়াশোনার সিদ্ধান্ত বিষয়ে তার পরিবার কখনোই তাকে বাধা দেয়নি। বর্ষার বাবা তাকে ভীষণ উৎসাহও দিয়েছেন। দেখতে দেখতে দুদিনের ট্রেন যাত্রা শেষ করে তারা অবশেষে পৌঁছল রাজস্থানে। সেখানে পৌঁছে কোটা যাবার জন্য ছোট গাড়ি ধরে তারা বিকেলে পৌঁছল কোটা শহরে। তারপর সেখানকার নতুন হোস্টেলের ওয়ার্ডেন মিতালি ম্যাডাম বর্ষাকে তার রুমে নিয়ে গেলেন। 3 তলার একদম শেষের কোণের ঘরটা বর্ষার। হোস্টেলের প্রায় সব রুমেই নতুন ছাত্রীরা তার আগেই চলে আসায় তাকে দেওয়া হয় 3 নম্বর তলার শেষ ঘরটা। হোস্টেল কর্তৃপক্ষের তরফ থেকে বর্তমানে সেই ঘরটার দরজা সহ ভেতরটা মেরামত করে আগের তুলনায় বেশ গুছিয়ে আর পরিষ্কার করে রাখা হয়েছে। প্রথমে একদম শেষ তলায় বর্ষার থাকার ঘর দেখে তার বাবা খানিকটা ইতস্তত করলেও শেষমেশ বর্ষাই তার বাবাকে আশ্বস্ত করে যে ঠিকই আছে আর তার কোনো রকম কোনো অসুবিধে হবে না ওখানে থাকতে। বাথরুম ব্যবস্থাও ঘরের মধ্যেই আছে। সেদিন বর্ষার সাথে তার বাবা সেই হোস্টেলে থেকে পরের দিন সকালে ট্রেন ধরে বাড়ি চলে যান। বাবাকে ট্রেনে উঠিয়ে দিয়ে আসার সময় বর্ষার আলাপ হয় হোস্টেলের গার্ড বয়স 24-এর ছেলে তপুর সাথে। তপু হিন্দিভাষী হলেও বাংলা বলতে ও বুঝতে পারে। বর্ষাও হিন্দি ভাষা কিছুটা বুঝতে পারে। সে বর্ষাকে হোস্টেলে নতুন দেখে নিজে থেকেই তার সাথে আলাপ করতে এলো। কিন্তু বর্ষা যে 3 নম্বর বিল্ডিংয়ের শেষ ঘরটায় থাকছে সেটা শোনার পর তপুর কেমন অদ্ভুতভাবে 3 তলার সেই কোণের ঘরটার দিকে তাকিয়ে খানিকটা অবাক হয়ে বলল, हॉस्टल का वो घर में अभी तक तो किसी को रहते हुए नहीं देखा है। वो घर तो हमेशा बंद रहता है। হঠাৎ পেছন থেকে মিতালি ম্যাডাম তাকে ডাকতেই তপু চলেই যাচ্ছিল। সে যাবার আগে তার পকেট থেকে একটা কাগজ বের করে দিয়ে বর্ষাকে বলল, ये मेरा मोबाइल नंबर है, कुछ ज़रूरत हो तो आप मुझे कॉल कर लेना। अभी मैं चलता हूँ, मैडम मुझे बुला रही है। তপু চলে যেতেই বর্ষাও তার নিজের রুমে চলে গেল। গোটা হোস্টেলটা যেন নতুন স্টুডেন্ট দিয়ে গম গম করছে। অবশ্য হবে নাই বা কেন, এই সময় সরকার থেকে নানা বিষয়ে চাকরির পরীক্ষার বিভিন্ন সুযোগের জন্য প্রচুর ছাত্রছাত্রী নতুন ভর্তি হয়ে রাজস্থানের কোটার বিভিন্ন কলেজ ও হোস্টেলগুলোতে এসে পড়াশোনা করে। বর্ষা আজ নিজের রুমে ফিরে যেতেই হঠাৎ তার ঘরের ওপরে একটা মাকড়সার জালে জড়ানো কাগজের বোর্ড দেখে দাঁড়িয়ে গেল। সেটা তার ঘরের দরজার ওপরে টাঙানো ছিল, আর সেটাতে আরবি ভাষায় কিছু একটা লেখা আছে। সে আরবি ভাষা যেহেতু জানতো না, তাই সে সেটা বুঝতে পারল না। এটা তো এখানে আগে দেখিনি, গতকালও তো এখানে ছিল না। তাহলে এটা কি কেউ এখানে লাগিয়ে গেল নাকি আগে থেকেই ছিল? উফ, কিছু একটা মনে হচ্ছে। এখানে লেখা আছে আরবি ভাষায়, আমি তো আবার আরবি ভাষা জানিই না।
সেটা কি যে লেখা আছে বুঝতেও পারছি না ছাই। সে সেই কৌতূহল নিয়ে ঘরের মধ্যে ঢুকতেই হঠাৎ বর্ষার নাকে একটা উগ্র আতরের গন্ধ এসে লাগলো। সেই উগ্র গন্ধটা যেন গোটা ঘর দিয়ে ভেসে বেড়াচ্ছে, যেন কিছুক্ষণ আগে এই ঘরের মধ্যে কেউ আতর মেখে এসেছিল। বর্ষা তার বিছানায় ধপ করে বসে পড়তেই হঠাৎ একটা শিশি বিছানার নিচ থেকে আপনা আপনি মাটিতে গড়াতে গড়াতে এসে লাগলো তার পায়ের কাছে। সেটা হাতে তুলে নিয়ে বর্ষা দেখল একটা আতর ভর্তি শিশি। শিশিটার খানিকটা অংশ যে ভাঙা ছিল তা বর্ষা লক্ষ্য করেনি। সেটা ঘুরিয়ে ধরতে যেতেই অসাবধানতায় সেই শিশির ভাঙা অংশটায় তার হাত কেটে গেল। মুহূর্তের মধ্যে বর্ষার সেই কাটা হাতের অংশ থেকে রক্ত বেরিয়ে আসলো কিছুটা। সে শিশিটাকে ফেলে সাথে আনা ব্যাগ থেকে মলম বের করে খানিকটা লাগিয়ে দিতে সেখান থেকে উঠে গেল। কিন্তু বর্ষা হয়তো খেয়াল করল না যে তার পেছনে বন্ধ জানলার সামনে দাঁড়িয়ে আছে একটা কালচে ছায়া, তাকিয়ে আছে ঠিক তারই দিকে। দেখতে দেখতে দিনের আলো নিভে গিয়ে রাত হয়ে গেল। রাতে একেবারে হোস্টেলের একপাশের একটা জানলা খোলা রেখে বই পড়ছিল বর্ষা। ঠিক এমন সময় হঠাৎ তার ঘরের আলোটা আচমকা নিভে গেল। বর্ষা ভাবল লোডশেডিং হয়েছে, কিন্তু বেশ অনেকক্ষণ ধরে যখন আলোটা আর ফিরে এলো না, আর তার সাথে থাকা চার্জার লাইটেরও আলো কমে আসছিল, তখন সে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল বিছানায়। বিছানায় সে শুতেই হঠাৎ তার মাথার ওপরের সিলিং ফ্যানটা নড়ে চড়ে উঠল যেন। সে সেটা খেয়াল করল না, কিন্তু শব্দটা কয়েকবার হয়েই থেমে গেল। সে ওপরে তাকালে দেখতে পেত একটা কালচে মেঘের ছায়া তার মাথার ওপরের সিলিং এর উপর ঝুলতে ঝুলতে ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে ঘুরতে তাকেই দেখে চলেছে অনবরত। তাই অত সজোরে ঘোরায় ফ্যানটাও মাঝে মধ্যে শব্দ করে দুলে উঠছে। তবে সেসবের কোনো কিছুই অঘরে ঘুমিয়ে থাকায় টের পেল না সে। তবে ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখল বর্ষা। প্রায় গভীর রাত। তার ঘরের মধ্যে একটা বোরখা পরা মেয়ে গায়ে হাতে একটা আতর মেখে নিয়ে একটা আয়নায় মুখ দেখছিল। তারপর সে কিছুক্ষণ সেভাবে নিজের দিকে তাকিয়ে থাকার পর বিছানায় বসে বই পড়ছিল। সে কিছু একটা আরবি ভাষায় লিখছিল খাতায়। হঠাৎ তার দরজায় জোরে জোরে কয়েকবার বাইরে থেকে ধাক্কা দিতেই মেয়েটা লেখা শেষ করে দরজাটা খোলার জন্য বিছানা থেকে নেমে এলো। সেই ঘরের দরজাটা খুলতেই 7-8 জন মেয়ে ঘরের মধ্যে ঢুকে এসে দাঁড়ালো। তার মধ্যে একটা মেয়ে তার গলা চেপে বলল, जस्मिन, मैंने सुना है तूने अभी तक हमारे सीनियर के लिए फीस डोनेट नहीं किया। तुझे तो वो देना पड़ेगा। इस हॉस्टल का सब नया स्टूडेंट को ये देना पड़ता है, यही इधर का रूल है, समझी तो? জেসমিন কিছুই বুঝল না তাদের কথার মানে। সে বলল, मतलब मैं तुम लोगों को क्यों पैसा दूं? क्यों? और मैं तो इधर मेरे पैसे से ही पढ़ाई करने के लिए आया हूँ, तो फिर? মেয়েটা আরো শক্ত করে তার গলা চেপে ধরে বলল, अपने सीनियर से जुबान लड़ाती है, इसकी सजा तो तुझे मिलेगी। चल कान पकड़ अपना जल्दी और मेरे सामने बैठ। বাকি মেয়েগুলো তাকে জোর করতে লাগলো তার কান দুটো ধরে তাকে বসার জন্য। জেসমিন বাধ্য হয়ে সেটা করল, আর সেটা দেখে সেই মেয়েটা সহ বাকি মেয়েগুলো হাসতে হাসতে তাকে বলল, यही है तेरी औकात, यही है तेरा अपने सीनियर से जुबान लड़ाने की सजा। और इधर रहने के लिए एक बात अपनी मथे में घुसा ले, अपनी औकात से ज्यादा उड़ने की कोशिश भी किया तो तुझे हम लोग ऐसे सबक सिखाएंगे कि सारी उम्र याद करके रखेगी। और
5,000 रुपया चाहिए, समझी ना? जो मैंने तुझे बोला वो अगर तूने नहीं किया तो हमारी हॉस्टल पे तो तू रह नहीं पाएगी। यही बात कान खोल के सुन ले और अपनी अकल में घुसा ले अच्छे से। और हॉस्टल मैडम को अगर तूने हमारे सब के बारे में शिकायत की तो देखना, तेरा ऐसा हालत करूंगी ना। এই বলে মেয়েগুলি সেখান থেকে চলে গেল। এরপর বর্ষা দেখলো প্রায় রোজ দিন ওরা সেই জেসমিন নামের ওই মেয়েটাকে 5,000 টাকার জন্য উত্তপ্ত করতে লাগলো। কিন্তু জেসমিনের কাছে 5,000 টাকা সেই সময় ছিল না, তাই ওর ওপর রোজ দিন ওরা অত্যাচার শুরু করলো। প্রায়ই জেসমিনের গায়ে পড়া জামা কাপড় ওরা ছিঁড়ে দিত, কিংবা ওই মেয়েগুলো ওর বই খাতাও জ্বালিয়ে দিত। হস্টেলের বাকি সিনিয়র মেয়েরাও যারা ওর সঙ্গে মিশত, তারাও সেই মেয়েগুলোর অত্যাচারের ভয়ে ধীরে ধীরে জেসমিনের সাথে মেশাই বন্ধ করে দিল। একটা সময় পর জেসমিন আর তার ঘর থেকে বের হতো না। কেমন ঘরের দেওয়াল কিংবা বিছানার নিচে লুকিয়ে সে কাঁদত। এরপর একদিন সেই মেয়েগুলো তার ঘরে রাতে এসে তাকে প্রচণ্ড মারধর করে, তার পরিবারের নামে গালিগালাজ শুরু করে। জেসমিন সেটা সহ্য করতে না পেরে সেদিন রাতে তারা চলে যাবার পর কাঁদতে কাঁদতে নিজের ব্যাগের ভেতরে থাকা একটা ওড়না জড়িয়ে তার ঘরের সিলিং ফ্যানটার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপরে বর্ষা ঘুমের মধ্যে বেশ ঘামতে ঘামতে স্বপ্ন দেখতে দেখতে এই দৃশ্য দেখে অস্বস্তিতে পাশ ফিরে শোয়। আবার পাশ ফিরে শুতেই দেখতে পায় কিছু অচেনা মেয়ে অস্বাভাবিকভাবে হোস্টেলের বিভিন্ন প্রান্তে মৃত অবস্থায় পড়ে আছে। শেষে সে স্বপ্নে দেখে একটা মেয়ে আপনা আপনি 3 তলার ওপর থেকে ঝাঁপ দিয়ে হোস্টেলের সামনে পড়ে গেল, আর সে পড়তেই তার মাথা ফেটে চাপ চাপ রক্ততে আশপাশটা ভিজে উঠল। আর মেয়েটার অত উপর থেকে পড়বার শব্দ যেন বারবার কানে বাজতে লাগলো বর্ষার। সে কান চেপে ধরে উঠে বসল বিছানায়। সে ঘামছে এবং শুধু অনবরত আতঙ্কিত দৃষ্টিতে অন্ধকারের ঘরটার দিকে চারিদিকে তাকায়। তারপর সে কেমন অস্বস্তির গলায় বলল, এটা মনে হয়, এটা বোধ হয় স্বপ্ন ছিল, কিন্তু এরকম স্বপ্ন কেন দেখলাম হঠাৎ? উফ, খুব জল তেষ্টা পেয়েছে, একটু আগে জল খাই। তার যেন গলা শুকিয়ে আসছিল ক্রমশ। সে বিছানা থেকে উঠে পাশের টেবিলে রাখা জগ থেকে জল খেয়ে আবার শুয়ে পড়ে ঘুমিয়েও পড়ল। কিন্তু তার মাথার ওপরে একটা কালচে মেয়ের অবয়ব ফ্যানের মধ্যে উল্টে বসে দুলতে লাগলো তার দিকে তাকিয়ে, তার ঠোঁটে একটা বাঁকা হাসি হেসে। পরের দিন সকালে হোস্টেলের 3 নম্বর তলায় বাকি ঘরগুলোতে যে নতুন মেয়েগুলো ছিল তাদের প্রত্যেকের সাথে আলাপ করল বর্ষা। আর বাকি মেয়েরাও সকলেই তার মতোই বেশ মিশুকে স্বভাবের। বেশিরভাগ পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়ায় কথা বলতে কোনো রকম অসুবিধা হলো না বর্ষার। রাত হয়ে গেলে ইতিহাস বইয়ের বেশ কিছু নোটস ঘাঁটতে ঘাঁটতে বর্ষার হঠাৎ বাইরে চোখ পড়তেই দেখল কেউ একজন অন্ধকারে গ্রিলের দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে আছে, তবে তার মুখটা স্পষ্ট না। বর্ষা বাইরে থেকে কয়েকবার তাকে ডেকে বলল, কে কে বাইরে কে দাঁড়িয়ে আছে? হঠাৎ সেই অন্ধকার থেকে সেই অস্পষ্ট চেহারার মেয়েটা তার দিকে ঘুরে তাকাতেই প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল বর্ষা। বাইরে সেই অস্পষ্ট মেয়েটা তার গতকালের স্বপ্নে দেখা জেসমিন নামের মেয়েটা। হ্যাঁ, অন্ধকারেও স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটার চোখ দুটো। কিন্তু এ কি করে সম্ভব? সেটা তো শুধু একটা স্বপ্ন ছিল। তাহলে সে কি করে তার সামনে এসে দাঁড়িয়েছে? তার চিৎকার শুনে আশেপাশের মেয়েরা ছুটে এসে তাকে ধরতেই বর্ষা জ্ঞান হারিয়ে সেখানে পড়ে যায়। বর্ষার যখন জ্ঞান ফিরল, সে দেখল তার পাশে বিছানায় তার পাশের ঘরের রুমমেট
শ্রেয়া বসে আছে। আরও কয়েকজন মেয়েরাও ছিল। তবে অনেক রাত হয়ে যাওয়ায় তারা তাদের ঘরে চলে যায়। বর্ষা উঠে বসতেই শ্রেয়া তাকে বলে, এখন তুই কি ঠিক আছিস বর্ষা? তোর ঠিক কি হয়েছিল বলতো? ও ও এসেছিল, জানিস জানিস ও এসেছিল। ও মানে কে? জানিস জানিস জেসমিন এসেছিল গতকাল রাতে। ও আমার স্বপ্নে এসেছিল। ও ও ও এসেছিল। ও আজকেও এসেছিল। কি? জেসমিন? এটা আবার কে? স্বপ্নকে আবার তুই বিশ্বাসও করছিস? তুই পারিসও বটে। হয়তো তুই নিজেই কল্পনা করেছিলি ওসব। তুই ভুল দেখেছিস। আমার মনে হয় তুই অতিরিক্ত ভেবে ফেলেছিস ওই গতকাল রাতের স্বপ্নটা নিয়ে। তুই বরং একটু ঘুমিয়ে ভালোভাবে রেস্ট নে, কেমন? আমি রুমে গেলাম। শুভরাত্রি। শ্রেয়া সেখান থেকে চলে যেতেই ধীরে ধীরে বিছানা থেকে নেমে ধীর পায়ে বর্ষা ঘরের দরজাটা বন্ধ করে আবার ফিরে আসছিল। ঠিক এমন সময় ঘরের ভেতর থেকে একটা ডুকরে কাঁদার শব্দ শুনতে পেল বর্ষা। প্রথমে বর্ষা বুঝল না আওয়াজটা ঠিক কোত্থেকে আসছে। ঠিক তারপরে সে বুঝতে পারল আওয়াজটা তার বিছানার নিচ থেকে আসছে। বর্ষা ধীর পায়ে আবার এগিয়ে গিয়ে দাঁড়ালো বিছানার সামনে। তারপর মেঝেতে ঝুঁকে বসে বিছানার চাদরটা সরাতেই সে দেখল বিছানার নিচের অন্ধকারে বসে আছে একটা মেয়ে। সে কাঁদছে। মেয়েটা এবার তার দিকে চোখ তুলে তাকিয়ে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, বর্ষার চিনতে অসুবিধা হলো না যে এই সেই জেসমিন নামের মেয়েটা। মেয়েটা কথাটা বলতে বলতে বিছানার নিচের অন্ধকার থেকে তার একটা হাত বের করে শক্ত করে টেনে ধরল বর্ষার একটা হাত। বর্ষা দেখল জেসমিনের চোখ দুটো কেমন অদ্ভুত লালচে হয়ে গেছে। কিন্তু স্বপ্নে তো এমনটা ছিল না। হ্যাঁ, তবে গতকাল ঘরের বাইরে এমনভাবেই সে দেখেছিল। সে আবারও তাকে হিংস্র কণ্ঠে একবার বলল, বর্ষা তার হাত ছাড়াবার চেষ্টা করে, কিন্তু পারে না। এই বলে প্রচন্ড জোরে ঘরের একটা দেওয়ালের দিকে বর্ষাকে ছুঁড়ে ফেলে দিল। বর্ষা প্রচন্ড জোরে দেওয়ালে ধাক্কা খেয়ে জ্ঞান হারায়। অশরীরী জেসমিন বিছানার নিচ থেকে একটা কালচে ধোঁয়া কুণ্ডলীর আদল নিয়ে জোরে জোরে হাসতে হাসতে বর্ষার শরীরের ভিতরে ঢুকে গেল। আর সেই ধোঁয়ার কুণ্ডলীটা বর্ষার পুরো শরীরের মধ্যে ঢুকে যেতেই তার বোঝা চোখ দুটো নিজে থেকে খুলে গেল। তার চোখের কালচে মণি দুটো কেমন লালচে হয়ে গেল। বর্ষার শরীরের ভেতর থেকে জেসমিনের ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর বলল, হঠাৎ বর্ষা মেঝে থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে কেমন উল্টো হয়ে হাঁটতে হাঁটতে ঘরের দরজাটার ছিটকিনি খুলে ধীরে ধীরে হোস্টেলের সিঁড়ির দেওয়াল বেয়ে উল্টে উল্টে নিচের দিকে নামতে লাগলো। ঝড়ের গতিতে নিচে নেমে এসে মূল গেটটা বেয়ে বেয়ে উঠে অন্ধকারে রাস্তার একধারের মাঠ দিয়ে দূরে একটা বাড়ি দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যায়। সেই বাড়ির উঠোনের একপাশে অনেকগুলো মুরগি রাখা ছিল। সেই মুরগিগুলোর বেশিরভাগ ঘুমোচ্ছিল। হঠাৎ মুরগিগুলো ডাকতে শুরু করে। সেই অন্ধকারের মধ্যে সে দাঁড়ালো বর্ষারূপী অশরীরী জেসমিন। বর্ষা মুরগিগুলোর দিকে এগিয়ে গিয়ে তিনটে মুরগির গলার অংশটাকে কামড়ে ধরল। তার দাঁত দিয়ে বাকি দুটো মুরগির পা দুটোকে শক্ত করে দুহাত দিয়ে চেপে ধরে বর্ষা আবার হোস্টেলের দিকে ফিরে গেল। অন্ধকার মাঠের মধ্যে থাকা কতগুলো কুকুর সেই দৃশ্য দেখে তার পিছু নিয়ে তাকে তাড়া করল। কিন্তু বর্ষা সেদিকে হিংস্রভাবে তাকিয়ে তাদের দিকে খানিকটা এগিয়ে যেতেই কুকুরগুলো সব পিছিয়ে গেল। তারপর বর্ষা ফিরে গেল তার ঘরে। তবে যাবার সময় তার মুখের মধ্যে দাঁত দিয়ে চেপে ধরে থাকা পালক শুদ্ধ আধ খাওয়া মুরগিটা পড়ে রইল হস্টেলের গেটের সামনে। তার হাতে ধরা বাকি দুটো মুরগির পা দুটোকে দোলনার দড়ির মতো দুহাতে দোলাতে দোলাতে
উল্টো হয়ে মেঝে ঘেঁষটে ঘেঁষটে হাঁটতে হাঁটতে সে 3 তলায় নিজের ঘরের দিকে চলে গেল। কিন্তু আড়াল থেকে 2য় তলার 2জন ছাত্রী আতঙ্কিত চোখে তাদের রুমের দরজার ফাঁকের আড়াল থেকে বর্ষাকে যেতে দেখেছিল। বর্ষা একবার পেছনে ঘুরে তাকাতেই তারা তাদের ঘরের দরজাগুলো বন্ধ করে আবার বিছানায় এসে শুয়ে পড়ল। সকালে পেটে অসহ্য ব্যথা নিয়ে বাথরুমে গিয়ে বমি করল বর্ষা। তার গা গোলাচ্ছে আর ঘন ঘন বমির মধ্যে দিয়ে তার পেটের ভেতর থেকে বেরিয়ে আসছে দলা দলা কাঁচা মাংস। বর্ষা এসবের কিছুই বুঝল না। আমি কি কাঁচা মাংস খেয়েছি? কিন্তু কেন আর কখনই বা খেলাম? আমার তো কিছু মনে পড়ছে না। এমন সময় তার দরজায় টোকা পড়তেই দরজা খুলে সে দেখে বাইরে শ্রেয়া দাঁড়িয়ে আছে। শ্রেয়া ঘরে ঢুকতেই যাচ্ছিল, ঠিক এমন সময় নাকে একটা বিশ্রী গন্ধ পেয়ে সেও উটকি মেরে ঘরের বাইরে এসে নাক চেপে বলল, কি রে, তোর ঘরের ভেতর থেকে এত দুর্গন্ধ কেন ভেসে আসছে বর্ষা? জানি না রে, এই ঘরে থাকার পর থেকে যে কী সব হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। কখনো স্বপ্ন দেখছি, আবার কখনো মনে হচ্ছে কেউ কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি যে কিছুই বুঝতে পারছি না রে। শ্রেয়া হয়তো এবারও সবটাই বর্ষার মনের ভুলই বলতো, কিন্তু তার চোখ ঘরের ভেতরে এক কোণে যেতেই সে দেখে সেখানে কতগুলো মুরগির পালক। নাক চাপা দিয়ে ঘরের ভেতরে ঢুকতেই দেখল বাথরুমের জঘন্য অবস্থায় কাঁচা মাংস পড়ে আছে। শ্রেয়া কিছু একটা বর্ষাকে বলতেই যাচ্ছিল, ঠিক তার আগে একটা দমকা হাওয়া বর্ষার গায়ে লাগতেই সে শ্রেয়াকে আরবি ভাষায় কিছু একটা বলে ঘর থেকে বের করে দিল। শ্রেয়ার কাছে বর্ষার এই ব্যবহারটা অদ্ভুত লাগলো। তারপর বর্ষা আচমকা আরবি ভাষা বলছেই বা কেন, সেটার অর্থ তো সে বুঝল না। বিরক্তি নিয়ে শ্রেয়া ঘরে চলে এলো। তার কিছুদিন পর থেকে একটা অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু হলো। বর্ষা আর তার ঘর থেকে বের হতো না, সব সময় দরজা বন্ধ করে বসে থাকত এবং ঘরের কোনো না কোনো দেওয়ালে হেলান দিয়ে আপন মনে সারা দিন কি সব যেন বিড়বিড় করে যেত। কেউ ডাকলে সে তার নিজের কান চাপা দিয়ে ধরে কি সব আরবি ভাষায় বিড়বিড় করে শুধু বলতো। কখনো কখনো সে তার ঘরের বন্ধ দরজাটা আধ খুলে বাইরে তাকিয়ে থাকে, আবার কখনো সে আপন মনে কাকে জানি গালিগালাজ করতে থাকে। কখনো সে চিৎকার করে কাঁদে, আবার কখনো সারা রাত ধরে চিৎকার করে। এইভাবে আরও কিছুদিন চলার পর অবশেষে হস্টেলের 3য় তলার মেয়েরা সকলে মিলে বর্ষার নামে কমপ্লেন করে যে ওর কোনো কঠিন মানসিক অসুখ হয়েছে, ওর মাথা ঠিক নেই। এক্ষেত্রে শ্রেয়ার সঙ্গে আরও 2জন 2য় তলার ছাত্রী গিয়ে তার নামে অভিযোগ করে। 2য় তলার ছাত্রী 2জন বলে যে কিছুদিন আগে গভীর রাতে বাইরে 2টো মুরগিকে 2 হাতে দোলনার দড়ির মতো দোলাতে দোলাতে যেতে দেখেছে। সাথে আরও কয়েকজন মেয়ে গিয়ে বলে যে রাতভর বর্ষার ঘর থেকে চিৎকার কান্নাকাটি শোনা যায়। তাতে তারা বিরক্ত হয়। আবার কখনো বর্ষার ঘর থেকে গভীর রাতে আতরের সুগন্ধ ভেসে আসে। শ্রেয়াও গিয়ে বলে যে বর্ষার ঘরে পচা ভ্যাপসা গা গোলানি গন্ধ, ঘরে মুরগির পালক দেখা এবং যেভাবে বর্ষা শ্রেয়াকে ঘর থেকে বের করে দিয়েছিল তা সবটাই খুলে বলল মিতালি ম্যাডামকে। বর্ষার এই দৈনন্দিন বিকারগ্রস্ততায় হোস্টেলেরও বিভিন্ন কাজকর্মে ভীষণ সমস্যা হচ্ছে। ঠিক এমন সময় একটা নিমন্ত্রণ করার জন্য নীরা মিতালিকে ফোন করায়। ফোনের ওপার থেকে সবটা শুনে তিনি হোস্টেলে এলেন। মিতালি ম্যাম সহ সকলের সাথে দেখা করলেন। ঠিক এমন সময় হঠাৎ বাইরের দিকে একবার তাকিয়ে শ্রেয়া সবাইকে বাইরের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখ, ওটা বর্ষা না? কিন্তু ও এরকম মুসলিম মেয়েদের মতো বোরখা কেন পরে আছে? ওই তো, মুখটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখুন ম্যাডাম, তোরাও দেখ, ওটা বর্ষাই। কোথায় গিয়েছিল সে এই পোশাক পরে? মিতালি ম্যাডাম শ্রেয়ার কথা শুনে ঘর থেকে দৌড়ে গিয়ে বর্ষার সামনে দাঁড়িয়ে তাকে ধমকে জিজ্ঞেস করলেন, वर्षा, तुम कहाँ गई थी एंड व्हाट इज दिस?
तुम बरखा क्यों पहनी हो? বাকি মেয়েগুলো ততক্ষণে তার পেছনে এসে ভিড় করে দাঁড়িয়েছে। বর্ষা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়, কিন্তু মিতালি ম্যাডাম তার হাত চেপে ধরে তার গালে একটা চড় মারতেই বর্ষা তার হাতের মধ্যে একটা কামড় বসিয়ে হনহন করে চলে যায়। इस लड़की को तो मैं बाद में देखती हूँ, ये पागल नहीं है, ये सब इसकी नौटंकी है। बदतमीज लड़की। गर्ल्स, सब अपने अपने रूम में जाओ, मैं आज हॉस्टल बोर्ड के साथ बातचीत करूंगी वर्षा को लेके। বিকেলে হোস্টেলে এলেন নীরা ম্যাডাম। তিনি এসে হোস্টেলের অফিসে গিয়ে মিতালি ম্যাডামের সাথে দেখা করবার পর বর্ষার বিষয়ে সব তথ্য জানতে শুরু করেন। সে এই কোটার মিশনারি গার্লস হোস্টেলে ঠিক কবে এসেছে, কোন ঘরেই বা থাকছে ইত্যাদি। তারপর তিনি হোস্টেলের বাকি মেয়েদের সহ বর্ষাকেও ডেকে আনতে বললেন সেখানে। বর্ষাকে কয়েকটা মেয়ে ডাকতে যেতে সেও কেমন আগের মতো স্বাভাবিক হয়ে তাদের সাথে হোস্টেল অফিসে আসতেই নীরা ম্যাডাম কিছু বলতে শুরু করলেন। মিতালি ম্যাডাম বাংলা বুঝতেন এবং বাকিরাও বাংলাটা জানত, তাই তিনি বাংলাতেই বলতে শুরু করলেন। আজ থেকে অনেক বছর আগের, তখন সবেমাত্র আমি এখানে চাকরিতে যোগ দিয়েছি। তখন এই হোস্টেলে কোনো গার্ড ছিল না। বেশ কিছু বছর পর হোস্টেলে গার্ড হিসেবে মতিলাল এসেছিল। ছাত্রীবাসের জন্য এই হোস্টেলটায় তখন নতুন ছাত্রী সহ পুরনো ছাত্রীরা, মানে যারা এখানে পড়াশোনা করতে এসে আশানুরূপ ফল করতে পারত না বা ফেল করত, তারা এখানে স্থায়ীভাবে থাকত। তাই পুরনো বা ফেল করা ছাত্রী যারা নতুন করে পড়তে আসতো, তারা চাইতো না সেই ছাত্রীরা পরীক্ষায় ভালো ফল করুক এবং জীবনে সাফল্য পাক। নতুনদের ওপর বাড়তি ফিজ আদায় সহ আরও নানাভাবে তাদেরকে ওরা অত্যাচার করত। ওদের কথা না শুনলে ওরা মেয়েগুলোর গায়ে হাত তুলত কিংবা ওদের জামা কাপড় অব্দি ছিঁড়ে দিত। ঘরের আলো পাখাও কোনো কোনো সময় জ্বালাতে দিত না। সেই বছর নতুন বর্ষের ছাত্রী হয়ে এই কলেজে এসেছিল জেসমিন নামের একটি মেয়ে। সে আরবি ভাষায় একটি গবেষণার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এসেছিল। জেসমিন খুব মেধাবী ছাত্রী ছিল। ও সবসময় বোরখা পরে থাকত, ঘরের মধ্যে আতর মেখে ঘুরে বেড়াত। জেসমিনের সাথেও প্রাক্তন ছাত্রীরা ওই একই দুর্ব্যবহার করেছিল। তার কাছেও টাকা চাওয়া হয়, কিন্তু সেই সময় তাদের চাওয়া সেই টাকা দেওয়ার ক্ষমতা জেসমিনের ছিল না। ফলে রোজ সেই অত্যাচার সহ্য করতে না পেরে সে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সেই ঘরের মধ্যে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। যেই ঘরে সে আত্মহত্যা করেছিল সেই ঘরের মধ্যেই বর্ষা বর্তমানে থাকছে, যেটা সেই সময় ছিল জেসমিনের ঘর, ওই 3 তলার শেষ ঘরটা। সেই সময় কোর্ট অব্দিও বিষয়টি গড়ায়। পরে সেই সমস্ত প্রাক্তনী মেয়েদের এই অত্যাচার রোখার জন্য কোর্ট উপযুক্ত ব্যবস্থা নিতে বলে কোটার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও হোস্টেলগুলোকে। কিন্তু আজও জেসমিনের আত্মা শান্তি পায়নি। নিজেকে অসহায় হয়ে মরতে হয়েছিল, তাই হয়তো সে এখনো ওই ঘরের মধ্যে ঘুরে বেড়ায়। কয়েক মাস আগে দীপাবলির ছুটি শেষ হওয়ার আগে ওই হোস্টেলের একজন মেধাবী ছাত্রী অঞ্জলিও থাকতে এসেছিল ওই ঘরেতেই। তখন আমি চাকরি করছিলাম। সেও অদ্ভুতভাবে মাথা ফেটে মারা গিয়েছিল, কিন্তু ওর মৃতদেহ যখন উদ্ধার করা হয় তখন তার গলায় ফাঁস ছিল, আর সেটাও 3 তলার শেষ ঘরেই পাওয়া যায়। কত নৃশংসভাবে মেরেছিল জেসমিন ওকে, বলার নয়। তাই মিতালি ম্যাডাম, আমার মনে হয় বর্ষাকে এই হোস্টেল থেকে যত তাড়াতাড়ি বাড়িতে পাঠানো সম্ভব ততই ভালো। আমাদের 3 তলার শেষ ঘরের মধ্যে পূজারি ডেকে একটা শান্তি যজ্ঞের ব্যবস্থা করে ঘরটাকে তালা দিয়ে চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। এর ফলে বর্ষার ওপর থেকে ওর নজর সরে যাবে। আসলে মেয়েটা পছন্দ করে না যে ওর ঘরে কেউ আসুক, কেউ থাকুক। তাই হয়তো প্রথমে ভয় দেখিয়ে তাড়াতে চেয়েছিল সে বর্ষাকে। এমন বহু ক্ষেত্রে হয় যে মানুষ মৃত্যুর পর তার প্রিয় জিনিসের মোহ পুরোপুরি ত্যাগ করতে পারে না। এক্ষেত্রে জেসমিনও হয়তো এই হোস্টেলের 3 নম্বর ফ্লোরের ওই শেষ ঘরটাকে খুব ভালোবেসে ফেলেছিল। তাই বর্ষা ওই ঘরের মধ্যে থাকায় খুব সহজে ওর শরীরে কুদৃষ্টি দিয়ে ভর করেছে।
বর্ষা যা কিছু করছে তা সবটাই জেসমিনের আত্মা ওকে দিয়ে করাচ্ছে। তাই আমাদের হাতে আর বেশি সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। মিতালি ম্যাডাম নীরা ম্যাডামের দিকে তাকিয়ে বলল, बट मैडम आप इतना सब कैसे जानते हो? কারণ সেদিন জেসমিন মারা যাবার আগে আরবি ভাষায় একটা চিঠি লিখে গিয়েছিল। আরবি ভাষা আমি পড়তে জানি, তাই আমার সেটা বুঝতে অসুবিধে হয়নি। আমাকে জেসমিন মেয়েটা খুব ভালোবাসত। কথাটা বলে থামতে গিয়ে খানিকটা আবেগপ্রবণ হয়ে গেল নীরা ম্যাডাম। তারপর নিজে থেকেই বলে উঠলেন, মিতালি ম্যাডাম, আমি আজকেই পুরোহিত মশাইয়ের সাথে কথা বলছি। বর্ষা সেই থেকে চুপ হয়ে বসে আছে, কোনো কথা বলছে না। কিন্তু মিতালি ম্যাডাম তার দিকে তাকিয়ে বললেন, तुम आज से उस कमरे में नहीं रहोगी, तुम श्रेया के साथ सो जाना और तुम्हारे घर वालों के साथ बात करके तुमको घर भेजने की कोशिश करती हूं मैं। गर्ल्स, अब तुम सब जाओ। मरसा, तुम्हारी तबीयत थोड़ा ठीक हो जाए तब मैं तुम्हारे हॉस्टल में लौटने के बारे में सोचूंगी, ठीक है? মিতালি ম্যাডামের কথা শুনে মেয়েগুলো সব নিজেদের মধ্যে কথা বলা বলি করতে করতে সেখান থেকে চলে যাওয়ার পর বর্ষাও চলে গেল সেখান থেকে। এরপর সেদিনই কোটা মিশনারি গার্লস হোস্টেলের সেই 3 তলার ঘরেও পূজারীকে ডেকে এনে একটা যজ্ঞ করার পর সেই ঘরটাও একটা প্রকাণ্ড বড় তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়। আর অন্যদিকে বর্ষাকেও তার বাবা এসে হোস্টেল থেকে বাড়িতে নিয়ে চলে যায়। কিন্তু সে আর কেমন যেন আগের মতো থাকে না, সব সময় কি একটা যেন ভাবতে থাকে, রাতে ঘুমোয় না। সব সময় সে একটা অজানা ভয়ে ঘরের এক কোণে কুঁকড়ে বসে থাকে। একদিন হঠাৎ একটা মেয়ের ফিসফিসে কণ্ঠ বর্ষা শুনতে পায়, वो पुजारी ने मेरे रूम को बंद कर दिया है, मैं तो उधर नहीं रह पाऊंगी, सिर्फ तेरे लिए मुझे जाना पड़ रहा है, चल मेरे साथ अब तू भी जाएगी। बरसा उठ, आजा मेरे पास आजा। सतकनी माई मिनलन आलाना तिरक देखता इल्माई। সেই ফিসফিসে কণ্ঠস্বরটা যেটা বলল তার বাংলা অর্থ দাঁড়ায় যে আমি তোকে নিতে এসেছি, তুই আমার সঙ্গে এখন থেকে থাকবি, চলে আয় আমার সাথে। সেই কণ্ঠস্বর শুনে বর্ষা কেমন সম্মোহিত হয়ে তার বিছানায় উঠল, বিছানার উপরে থাকা একটা ওড়না নিয়ে। দুপুরে খাবার থালা নিয়ে রান্নাঘর থেকে কয়েকবার বর্ষাকে ডাকতে ডাকতে বর্ষার মা ওর ঘরের সামনে এসে দেখলেন দরজাটা ভেজানো আছে। ভেজানো দরজাটা খুলতেই তিনি চিৎকার করে ওঠেন। তার হাতে থাকা বর্ষার জন্য আনা খাবারের সাজানো থালাটা কাঁপতে কাঁপতে হাত থেকে পড়ে গেল। ঘরের সিলিং ফ্যানটার সাথে বর্ষা ঝুলছে, তার এক কাঁধ হেলে আছে, তবে মুখটা বোঝা যাচ্ছে না। মাথার সব চুল সামনে এসে পুরো মুখটাকে ঢেকে দিয়েছে। তার মা চিৎকার করে মেঝেতে ধপ করে বসে পড়ে দেখলেন যে অদ্ভুতভাবে বর্ষা ঝুলতে ঝুলতে আপনা আপনি কেমন ঘুরে চলেছে। হঠাৎ বাইরের একটা দমকা হাওয়ায় তার মুখের মধ্যে থেকে চুলগুলো সরে যেতেই বর্ষার মা দেখলেন বর্ষার ঠোঁটে একটা মুচকি হাসির রেখা। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক দেবোত্তম দের কলমে 3 তলার শেষ ঘরটা। গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি দেবাঞ্জন। অন্যান্য চরিত্রে অতনু, দুর্বা, ঝিনুক, কৌশিক, প্রত্যুষা, মৌমিতা এবং মধুরা। সাউন্ড ডিজাইনে PS প্রোডাকশন। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না। কমেন্টে আপনাদের মতামত আর পরামর্শ লিখে জানান। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন গল্পের আপডেট পেতে বেল আইকনটাও ক্লিক করে রাখুন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। আবার দেখা হবে আরও এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।